বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুরুতেই জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি মোসাম্মদ হোসনে আরা, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করাবো এবং তোমরা এর আগেও এই ক্লাসটি করেছ। আজকে যে অধ্যায়টি আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। অধ্যায়টি আমরা এর আগে 3টি লেকচার করেছি। আজকে হয়তো আমি চেষ্টা করব আজকে যেন আমি শেষ করে দিতে পারি। এই করোনা পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। যেহেতু তোমাদের জন্য একটু সুখবর আসছে একটা, যে আমরা শুনতে পাচ্ছি বা সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে 13ই জুন হয়তো বা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। সেই সুবাদে আমরা মনে করি যে তোমরা সবাই আনন্দিত এবং অনেকদিন পর হয়তো বা তোমাদের সাথে আমরা এক হতে পারবো, সেটা একটা সিদ্ধান্তের মধ্যে আছে। ঠিক আছে, তোমরা সবাই এখন সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটি নিয়ে এবং সঙ্গে খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা একটু এই ক্লাসটি উপভোগ করি, চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করার। তোমাদের হয়তো মনে আছে, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে টিস্যু সম্পর্কে বলেছিলাম। এই টিস্যুতে আমি বলেছিলাম উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু সম্পর্কে আমরা মোটামুটি একটু সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে যেটি পড়াবো সেটি হচ্ছে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। এখানে পাঠ 8, 10 এবং 11 দিয়ে হলে হয়তো আমরা শেষ করে দিতে পারবো। তো যেহেতু অল্প একটু পড়া আছে, আমরা চেষ্টা করব শেষ করতে। তো আমি তোমাদের যাই প্রাণী টিস্যুর বিভিন্ন ধরনের প্রকারভেদ। আগে আমি তোমাদেরকে বলি যে টিস্যুটা কি। টিস্যু আমি গতদিনেও বলেছিলাম বা গত ক্লাসেও বলেছিলাম যে টিস্যু হচ্ছে অনেকগুলি কোষ যখন একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য একত্রিত হয়, তখন তাদেরকে একত্রে বলা হচ্ছে কি টিস্যু বা কলা। বাংলা এটাকে বলা হচ্ছে কি কলা অথবা টিস্যু। তাহলে আজকে আমরা যেটা বলবো প্রাণী টিস্যু। তাহলে বহুকোষী প্রাণী বা এককোষী বহুকোষী বিভিন্ন ধরনের প্রাণী হয়। তাহলে বহুকোষী প্রাণীতে যখন অনেকগুলো কোষ একত্রে একটি নির্দিষ্ট কাজ করার জন্য একত্রে হয়, তাদের তখন একত্রে কোষগুলোকে বলা হচ্ছে কি টিস্যু। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি, আমরা খাদ্য গ্রহণ করি, আমরা চলাফেরা করি, কথা বলি, সব কিছুই কিন্তু আমাদের অঙ্গের মাধ্যমে হয়ে থাকে। আর এই অঙ্গগুলো কী দ্বারা গঠিত? অঙ্গগুলো হচ্ছে কোষ দ্বারা গঠিত। আমি কোষ কি যদি বলি, তাহলে জীবদেহের গঠন এবং এককে বলা হচ্ছে কি কোষ। তাহলে জীব দেহটা বা অঙ্গটা আমাদের কী দ্বারা গঠিত? কোষ দ্বারা। এই কোষগুলো একত্রে হয়ে যায় হচ্ছে কি টিস্যু অথবা কলা। তাহলে এখন আমরা প্রাণী টিস্যুর বিভিন্ন প্রকারভেদ জানবো। টিস্যুগুলো সাধারণত নির্দিষ্ট কাজ করলেও এরা কিন্তু আকার আকৃতিতে একক হতে পারে, আবার ভিন্ন হতে পারে। এক একটা টিস্যুর বা এক একটা কোষের কাজ কিন্তু একই রকম। তাহলে এখন দেখো প্রকারভেদ হচ্ছে, প্রাণীতে বিভিন্ন প্রকার টিস্যু আছে। এই টিস্যু সাধারণত হচ্ছে 4 প্রকার। টিস্যু কয় প্রকার? টিস্যু হচ্ছে 4 প্রকার। প্রাণী টিস্যু 4 প্রকার। তাহলে 1 নম্বর হচ্ছে আবরণী টিস্যু। আবরণী কলা যদি আমরা বলি, বাংলায় বলি আবরণী কলা বা টিস্যু, যাই হোক আবরণী টিস্যু বা এপিথেলিয়াল, ইংলিশে এটাকে বলা হচ্ছে এপিথেলিয়াল। তাহলে এখানে আমরা বাংলাটা দেখি যে আবরণী কলা অথবা এপিথেলিয়াল টিস্যু। 2 নম্বর হচ্ছে পেশি কলা। 2 নম্বর হচ্ছে পেশি কলা বা মাসেল, যেটাকে আমরা পেশিটাকে মাসেল বলি, মাস্কুলার টিস্যু। 3 নম্বর হচ্ছে যোজক কলা বা কানেকটিভ
কানেক্ট মানে কি যোগ করা, কানেকটিভ টিস্যু। এবং আর 4 নম্বর হচ্ছে স্নায়ু বা নার্ভ, স্নায়ুকলা। এটা হচ্ছে কি স্নায়ুকলা, স্নায়ুকলা বা স্নায়ু হচ্ছে কি নার্ভ, নার্ভ টিস্যু। তাহলে প্রাণীদেহের টিস্যু হচ্ছে 4 প্রকার: আবরণী কলা বা আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, পেশিকলা বা মাসকুলার টিস্যু, যোজক কলা বা কানেকটিভ টিস্যু, স্নায়ুকলা বা নার্ভ টিস্যু। একে একে আমরা সংক্ষিপ্ত আকারে এই টিস্যুগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমাদের হচ্ছে কি আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। আবরণী নামটা শুনে মনে হচ্ছে কি কোনো একটা আবরণ বা আস্তরণ বা ঢাকনা। তাহলে আমাদের দেহের বাইরের যে খোলা অংশ, আমাদের দেহটাকে বাইরের যে খোলা অংশটাকে ঢেকে রাখে এই আবরণী কলা, এবং ভিতরের আবরণ তৈরি করে হচ্ছে এই আবরণী কলা বা আবরণী টিস্যু। তাহলে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে বলা হচ্ছে কি আবরণী টিস্যু। কি বললাম? যে কলা বা যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরে, অর্থাৎ আমরা যদি মুখের ভিতরে যদি চিন্তা করি, আমাদের মুখগহ্বরের ভিতরে কিন্তু একটা আবরণ আছে। তাহলে এই আবরণটার ভিতরের আবরণটাও তৈরি করে কে? এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে? তাহলে যে টিস্যু দেহের খোলা অংশ এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে বা দেহের খোলা অংশকে ঢেকে রাখে তাকে বলা হচ্ছে কি আবরণী টিস্যু। তাহলে এই টিস্যু তাহলে আমরা বুঝতে পারলাম কোনগুলো? বিভিন্ন গ্রন্থে ত্বকের বাইরের, অর্থাৎ আমাদের স্কিন যে আছে ত্বকের বাইরের এবং মুখের ভিতরের আবরণ এই টিস্যু দ্বারা গঠিত। এবং এই টিস্যুর সাহায্যে বিভিন্ন ধরনের গ্রন্থিও তৈরি হয়। বিভিন্ন ধরনের যে গ্রন্থি আছে, যেমন হচ্ছে পরিপাক গ্রন্থি, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে আরও যে গ্রন্থিগুলো আছে হৃৎপিণ্ডের সেই গ্রন্থিগুলো হচ্ছে কি দ্বারা তৈরি? এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। এখন এর বৈশিষ্ট্য আমরা জানবো যে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য কি। আবরণী কলার বৈশিষ্ট্য। আবরণী কলার বৈশিষ্ট্য বলতে বুঝি যে এই আবরণী কলাটা কেমন, এর বৈশিষ্ট্য কি, কিভাবে চেনা যাবে? এর বৈশিষ্ট্য হচ্ছে আবরণী টিস্যু বা কলাগুলো এক বা একাধিক স্তরে কি থাকে? সাজানো থাকে। চিত্রতে আমরা এখন আটকার মতো আমাদের অত সময় নেই, যে আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না, যে এই কলা, আবরণী কলা এক বা একাধিক স্তরে সাজানো থাকে, অর্থাৎ স্তরে স্তরে একটার উপর একটা এইভাবে স্তরে স্তরে সাজানো থাকে। আর একটা কি 2 নম্বর হচ্ছে এই আবরণী কলাগুলো একটি ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। কার উপর থাকে? একটি ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। তাহলে একটি ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এবং এই আবরণী কলা যে স্তরে স্তরে যে থাকে, এই স্তরে স্তরে একটার সাথে একটা এইভাবে এগুলোর মধ্যে আন্তঃকোষীয় কোনো ম্যাট্রিক্স বা ধাত্র থাকে না। তাহলে এতে মানে কোষের মাঝে মাঝে যে ফাঁকগুলো আছে, এই আন্তঃকোষীয় ম্যাট্রিক্স এক ধরনের জেলির মতো উপাদান, ম্যাট্রিক্স এই হচ্ছে আবরণী কলার বৈশিষ্ট্য। তাহলে আবরণী কলার বৈশিষ্ট্য আমরা 3টি পেলাম। একটি হচ্ছে আবরণী কলাগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে, এবং এই যে এক বা একাধিক স্তরে স্তরে সাজানো থাকে, এই স্তরটা একটা কিসের উপর সাজানো থাকে? একটা পাতলা একটি
পাতলা পর্দা, যেটাকে বলা হচ্ছে কি ভিত্তি, যেটার উপরে থাকে সেটাকে ভিত্তি বলা হয়। তাহলে একটি পাতলা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে এবং এতে যে একটার সঙ্গে একটা যে লাগা থাকে কোষগুলো, এই কোষগুলোতে আন্তঃকোষে অর্থাৎ কোষের মধ্যে কোষের যে ফাঁক থাকে সেটাতে ম্যাট্রিক্স বা কোনো ধাত্র থাকে না। এটা হচ্ছে আবরণী কলা বা টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে এই টিস্যুর বৈশিষ্ট্য পেলাম আমরা, এই টিস্যুর কাজটাও আমাদের জানতে হবে। কাজ কি? দেখো তোমরা সবাই নামটা দেখে বুঝতে পারবা যে এর কাজ কি হতে পারে। আবরণ। তাহলে আবরণী কলার কাজ কি হবে? এটি যে আমি প্রথমে বলেছি যে এটি দেহের যে খোলা অংশ সেটাকে ঢেকে রাখে। তাহলে এটি একটি কাজ হতে পারে যে এটি দেহের খোলা অংশকে ঢেকে রাখে বা বাইরের আবরণকে ঢেকে রাখে। আর এছাড়া আরও কাজ হতে পারে যে বাইরের আঘাত থেকে এটি হচ্ছে ভিতরের অংশগুলোকে কী করে রক্ষা করে। তাহলে কি এই টিস্যু দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে কি করে রক্ষা করে, কিসের থেকে? আঘাত থেকে। এই টিস্যুগুলি দেহের ভিতরের এবং বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টিস্যু থেকে বিভিন্ন ধরনের গ্রন্থি গঠিত হয়, যেমন হচ্ছে পাকস্থলী ও আন্তরিক গ্রন্থি। এখান থেকে এক ধরনের রস বা পাচক রস ক্ষরণ করা হচ্ছে এই টিস্যুর কাজ। তাহলে এটা একটা কাজ। আর একটা হচ্ছে কি পাকস্থলী ও আন্তরিক মানে তোমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত পরিপাকে যে অন্ত্রের যে আবরণী কলা, অন্ত্র। ক্ষুদ্রান্ত বৃহদান্ত পাকস্থলীতে যেগুলো তোমার হচ্ছে পরিপাক তন্ত্রে যেগুলো আছে, পাকস্থলী ও অন্ত্রের আবরণী কলাগুলো কি করে? আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। তাহলে এগুলো হচ্ছে আবরণী কলার কাজ। তাহলে আমরা একটি টিস্যু সম্পর্কে জানলাম প্রাণী দেহের, সেটি হচ্ছে কি আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, তোমরা সবাই নিশ্চয়ই এটা দেখেছো এবং লিখে নিয়েছো। এখন আমি পরের টিস্যুতে যাচ্ছি, সেটি হচ্ছে কি পেশি কলা বা মাসকুলার টিস্যু। পেশি কলা। এখন আমরা জানবো হচ্ছে পেশি অর্থাৎ এর ইংলিশ হচ্ছে মাসেল। আমরা মাসেল অর্থাৎ এই যে হাড়ের সাথে আমাদের যে মাংসগুলো সংযুক্ত থাকে, মাংসপেশিগুলো, এগুলো হচ্ছে কি পেশি বা মাসেল। দেখো আমরা এই যে আমাদের বিভিন্ন অঙ্গ আছে, ইচ্ছা মতো কিন্তু আমরা এগুলোকে কী করতে পারি? নড়াচড়া করতে পারি, তবে সবগুলো অঙ্গ না। যেমন আমি যদি মনে করি আমি ঘাড় বাম দিকে এইভাবে ঘোরাবো, আমি কিন্তু ঘোরাতে পারছি। আবার ডান দিকে আমি হাতটাকে যদি ইচ্ছা মতো পিছনে নিয়ে যেতে চাই সেটাও পারবো, যদি সামনে নিয়ে যেতে চাই সেটাও পারবো, পা। তাহলে এই যে আমাদের যে অঙ্গের যে পেশিগুলো আছে, এই পেশিগুলো আমরা কোনোটা ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারি এবং কোনো পেশি ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি না। যেমন আমি যদি মনে করি যে আমার হৃৎপিণ্ডটা আমি আমার মতো করে নিয়ন্ত্রণ করব বা আমার মতো করে নাড়াচাড়া করবো, সেটা কিন্তু আমাদের কারোই সম্ভব না। তাহলে এই পেশি, আবার হৃৎপিণ্ডেরও পেশি আছে, আমাদের হাত পায়ের পেশি আছে, আমাদের অঙ্গের বিভিন্ন পেশি। এই পেশিগুলোকে যে বলছে যে আমরা ইচ্ছা মতো যে পেশিগুলো চালাতে পারি, অর্থাৎ নিজের ইচ্ছা মতো বা নিজের নিয়ন্ত্রণে যেগুলো চালানো আছে সেগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর নিজের নিয়ন্ত্রণে যেগুলো নিয়ে অর্থাৎ ইচ্ছা মতো আমরা যে চালনা করতে পারি না সেগুলো হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। তাহলে পেশি টিস্যুকে আমরা নড়াচড়া ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ঐচ্ছিক পেশি আর একটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি কোনগুলো? যেমন আমরা বললাম হাত পায়ের পেশি, আমাদের এই যে মাথা বা আমাদের ঘাড়ের যে পেশিগুলো আছে, এগুলোকে আমরা ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারি। আর অনৈচ্ছিক পেশি কোনগুলো? যেমন হৃৎপিণ্ডের পেশি, এগুলোকে আমরা কিন্তু ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি। তাহলে প্রথমে আমরা আসি ঐচ্ছিক পেশি।
ঐচ্ছিক পেশি। তাহলে যেই পেশিগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো বা নিজের ইচ্ছা মতো সংকুচিত এবং প্রসারিত করতে পারি, অর্থাৎ কাছে টানতে পারি, আবার এভাবে সরাসরি সংকুচিত প্রসারিত করতে পারি, সেই পেশিকে বলা হচ্ছে কি ঐচ্ছিক পেশি। যেমন হাত পায়ের পেশি, ঘাড়ের পেশি, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। মানব দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা হচ্ছে বেশি। এই পেশিটা আমাদের হাড়ের সাথে লেগে থেকে অঙ্গটাকে নড়াচড়া করতে কি করে, সাহায্য করে। ঐচ্ছিক পেশি আমরা কি করতে পারি, ইচ্ছা মতো নাড়াচাড়া বা সংকুচিত ও প্রসারিত করতে পারি। এটা হচ্ছে কি নিজের ইচ্ছা মতো করতে পারি, এই জন্য হচ্ছে কি ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে সংকুচিত প্রসারিত হবে, তবে আমাদের নিজের ইচ্ছা মতো হবে না। সেটা হবে কিসের মতো, সেটা অঙ্গের তাদের ইচ্ছা মতো, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশি। এটা হচ্ছে ইচ্ছা মতো সংকুচিত ও প্রসারিত করতে পারি না। এটা যেমন হচ্ছে হাত ও পায়ের পেশি, এটা যেমন হৃৎপিণ্ডের পেশি, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড কি হয়, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই বা শ্বাস প্রশ্বাস সেটা হয়, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের কারণে। হৃৎপিণ্ড কি হয়, সংকুচিত হয় এবং প্রসারিত হয়। এটা হচ্ছে আমরা আমাদের মতো করে করতে পারি না, এটা তার নিজের ইচ্ছা মতোই, হৃৎপিণ্ডে তার ইচ্ছা মতো এটা সংকুচিত এবং প্রসারিত হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের হচ্ছে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। এখন এই পেশির আমাদের কাজ জানতে হবে, যে পেশির কাজ কি। পেশির কাজ হচ্ছে দেহের আকৃতি দান করা এবং অস্থি সঞ্চালনে সাহায্য করা। পেশির কাজ, পেশি যেহেতু হাড়ের সাথে লেগে থাকে, তাহলে হাড় যেহেতু দেহের আকৃতি দান করে, তাহলে পেশিটাও কি করে, আমাদের দেহের বা প্রাণীর দেহের আকৃতি দান করে। দেহের আকৃতি দান করে এবং অস্থি বা হাড়টাকে সঞ্চালনে সহায়তা করে, অস্থি সঞ্চালনে সহায়তা করে। এটা হচ্ছে 1 নম্বর পেশির কাজ। আরও হতে পারে যে নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে। পেশি কি করে, নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে। যেহেতু ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি আছে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে গেল। এবং আরও যদি আমরা বলি, দেহের ভিতরের অঙ্গগুলোকে কি করে, রক্ষা করে। দেহের ভিতরে অঙ্গগুলোকে রক্ষা করে এবং হৃৎপেশি দেহে কি করে, রক্ত সঞ্চালনে সহায়তা করে। হৃৎপিণ্ডের পেশিতে কি করে, হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালন করে। তাহলে আমরা কাজগুলো একটু বলে নিই, যে পেশির কাজ কি। পেশিটা আমরা বললাম, পেশির কাজ হচ্ছে দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে নড়াচড়া এবং চলাচলে সহায়তা করে। 3 নম্বর হচ্ছে দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে এবং হৃৎপেশি দেহের মধ্যে রক্তটাকে ছড়ায় দেয় বা সঞ্চালন করে। এই হচ্ছে আমাদের পেশি কলা বা পেশি টিস্যু। এরপরে আমরা পড়ব 3 নম্বর। 3 নম্বর হচ্ছে যোজক কলা বা কানেকটিভ। যোজক বা কানেকটিভ। আচ্ছা দেখো,
যোজক কথাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে, বা কানেক্টিভ মানে কি, একটা সঙ্গে একটা যুক্ত করা বা কানেক্ট করা, সংযুক্ত করা, কানেক্ট করা, এটা হচ্ছে কি যোজক বা মাস্কুলার। দেখি আজকে আমি তোমাদের চেষ্টা করবো শেষ করে দিতে অধ্যায়টি, পারবো কিনা জানি না, তবে আমি সংক্ষিপ্ত যদি একটু আলোচনা করি তাহলে হয়তো শেষ করা যাবে। দেখো আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করি যেহেতু আমাদের সময় কম। যোজক কলা বা কানেকটিভ টিস্যু হচ্ছে কি, যে টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে বা সংযোজন রক্ষা করে, তাকে কার কার মধ্যে বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোজন রক্ষা করে তাকে বলা হচ্ছে কি কানেকটিভ টিস্যু বা যোজক কলা। এই টিস্যুর উদাহরণ হচ্ছে রক্ত, হাড়, অস্থি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মেদময় কলা, এগুলো হচ্ছে এই টিস্যুর উদাহরণ। আমি সংক্ষেপে আলোচনা করে আজকে শেষ করে দিই। তাহলে যোজক কলার হচ্ছে এরও কিছু কাজ আছে, এর কাজ অনেকগুলো। যেমন হচ্ছে হাড়ের কাজ কি, দেহটাকে হচ্ছে কি সংরক্ষণ করা, দেহের হচ্ছে একটা আকৃতি বা কাঠামো গঠন করা, এটা হচ্ছে কি হাড়ের কাজ। সেই হাড়ের মধ্যে প্রধান উপাদান হচ্ছে আমরা সবাই জানি হচ্ছে কি ক্যালসিয়াম। এবং আমরা যখন হাড়ের বিভিন্ন সমস্যা হয়, হাড়ের ব্যথা বা কোনো কিছু, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে কি বলে যে ক্যালসিয়ামের সমস্যা বা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হাড়ের এই সমস্যাগুলো হয়, তখন আমরা ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলো খাই বা খাবারের মাধ্যমে এটাকে গ্রহণ করতে পারি। সেই ক্যালসিয়াম হচ্ছে কি হাড় গঠনের প্রধান উপাদান। তাহলে এই যোজক কলার কাজ হচ্ছে কি দেহের হাড় গঠন করা এবং দেহের ভার বহন করা। আর যদি রক্ত বলি, রক্ত এক ধরনের যোজক কলা। রক্তের কাজ হচ্ছে দেহের যে জীবাণুগুলো আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে, এই জীবাণুগুলোকে আক্রমণ করা এবং ধ্বংস করা। কারণ রক্তের মধ্যে বিভিন্ন উপাদান আছে, রক্তের যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে তোমার হচ্ছে অনুচক্রিকা, যাই হোক এগুলো পরের অধ্যায়ে আমরা জানবো। তাহলে আরও একটু বলি যে তন্তুময় যোজক টিস্যু এবং রক্তনালীর প্রাচীর সংকোচন এবং পোষণে সাহায্য করে। তোমরা একটু এই যোজক টিস্যুর কাজগুলো একটু দেখে নিবে। আমি পরের কলা টিস্যুতে যাই, কারণ আমি আজকে এটা শেষ করে দিব। স্নায়ু কলা বা নার্ভ টিস্যু। স্নায়ু হচ্ছে কি আমাদের মস্তিষ্কে থাকে যে নার্ভগুলো, সেগুলো হচ্ছে চিকন, এগুলোকে বলা হচ্ছে কি স্নায়ু। এই স্নায়ু টিস্যু কাকে বলে, যে প্রাণীদেহের যেই টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি স্নায়ু টিস্যু। উদ্দীপনা বলতে যেমন আমি যদি এখন আমার শরীরে বা তোমার শরীরে কোনো কিছু দ্বারা আঘাত করি পিন দ্বারা, তখন আমি কিন্তু একটু হলে করে উঠবো বা আমার মস্তিষ্কে একটা সাড়া জাগবে, এটাই হচ্ছে কি উদ্দীপনা। তাহলে এটা উদ্দীপনার কাজ করে হচ্ছে কি নার্ভ বা টিস্যু। এই স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন, স্নায়ু কোষ বা নিউরন। মানবদেহের সবচেয়ে বড় কোষ, এটা একটা সাধারণ জ্ঞান যে মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি, স্নায়ু কোষ বা নিউরন। এই চিত্রটা আমি তোমাদেরকে আট করে দেখাতে পারলাম না আজকে, কারণ সময় স্বল্পতার কারণে। পরে যদি কখনো সুযোগ হয় ক্লাসে আমরা এটা দেখে নেবো। দেখো এই যে তোমরা একটা কোষ দেখতে পাচ্ছ, এটা তো টিস্যু না, এটা কোষ। অর্থাৎ এইরকম এক একটা কোষ একটার সঙ্গে একটা, যেমন এই মাথাটা এখানে এসে যুক্ত হবে, এইভাবে একটার সঙ্গে একটা যুক্ত হয়ে তোমার কি তৈরি করে, স্নায়ু টিস্যু, অনেকগুলো কোষ মিলে টিস্যু। এটা হচ্ছে কি নিউরন। নিউরনের তিনটি অংশ কি, একটা হচ্ছে ডেনড্রন, কোষদেহ এবং অ্যাক্সন। এটা ক্লাস 8-এ তোমাদের আরও একটু ডিটেলস আলোচনা আছে, ওখানে তোমরা পড়ে নিবে। তাহলে এখানে হচ্ছে স্নায়ু কোষের তিনটি হচ্ছে অংশ। একটা হচ্ছে কি কোষ দেহের চারিপাশে এইভাবে যে ছড়ানো শাখা পোশাখা, সেগুলো হচ্ছে ডেনড্রন, এবং একটি লম্বা সুতার মতো অংশ, সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্সন। একটি স্নায়ু কোষে একটি মাত্রই কি থাকে, অ্যাক্সন থাকে। এবং কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসে দেখো আমরা সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমরা স্নায়ু টিস্যুর কাজগুলো বলি। যে স্নায়ু টিস্যুর কাজ আমরা প্রথমে বলছি কি এটি উদ্দীপনায় সাড়া দেয়। তাহলে দেহের বিভিন্ন ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, যেমন চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এগুলো হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো হচ্ছে কি সংবেদী অঙ্গ। ক্লাস 6-এ তোমরা পড়েছো, এগুলোকে আমরা কি বলি, সংবেদী অঙ্গ। তাহলে স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে দেহের বিভিন্ন ইন্দ্রিয় এবং সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে যে খবরাখবরগুলো, সেগুলো হতে কোথায় পৌঁছে দেওয়া, মস্তিষ্ক। এবং এই মস্তিষ্ক তখন আমাদের কি করে, শরীরে বিভিন্ন জায়গায় সেকেন্ডের মধ্যে কি করতে হবে সেটা খবরটা পৌঁছে দেয়, প্রতিবর্তী ক্রিয়া যেটা। এবং দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় কি করে, সাড়া দেয়। তারপর আরেকটি কাজ হচ্ছে উদ্দীপনা এবং ঘটনাকে এই মস্তিষ্কে কি করে, সংরক্ষণ করে রাখে। এবং শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে এই স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর কাজ। তাহলে শিক্ষার্থীরা, আমি হয়তো বা
প্রথম দুইটি একটু আলোচনা করতে পেরেছি ভালোভাবে, এবং পরের যোজক তল এবং স্নায়ু টিস্যু হয়তো বা একটু টাচ করে গেলাম, কারণ আমি চাচ্ছি না যে এই অধ্যায়টা নিয়ে আমরা পরের দিনে তৃতীয় অধ্যায় বা নতুন অধ্যায় শুরু করব। তোমরা বাকিটুকু পাঠ্য বই থেকে দেখে নিবে, এবং কোনো সমস্যা হলে পরবর্তীতে আমরা স্কুলে বা শ্রেণীকক্ষে এটা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য, এবং আমরা সবাই সুস্থ থাকি, নিরাপদে থাকি এই কামনা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।